এক সাধারণ মধ্যবিত্ত দম্পতির জীবনে হঠাৎ করেই কোটি কোটি টাকা চলে আসে, আর তার সাথে আসে একটি অজ্ঞাত লাশ। সে টাকা কি তাদের ভাগ্য বদলে দিবে, নাকি জীবনকে ঠেলে দিবে এক বিভীষিকার মুখে? এই দম্পতির দরজায় ভাগ্যলক্ষ্মী করা তো নেড়েছে ঠিকই, কিন্তু সাথে করে এনেছে এক ভয়ঙ্কর রহস্য। কি সেই রহস্য? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প ভাগ্যলক্ষ্মীতে। শুরুতে আমাদের কাবেরী আর সত্য নামের একটা কাপলকে দেখানো হয়। তারা একটা গর্তের সামনে দাঁড়িয়েছিল। কাবেরী তখন সত্যকে জিজ্ঞেস করে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? সত্য বলে, আমি 1 মিনিট সময় নিচ্ছি। কাবেরী তখন বলে, আমাদের হাতে 1 মিনিটও সময় নেই। এটা যদি কেউ দেখে ফেলে আমাদের জেলে নিয়ে যাওয়া হবে না, সরাসরি মেরে ফেলা হবে। তখনই আমাদের সেই গর্তের মাঝখানে ট্রলির ভেতরে একটা লাশ দেখানো হয়, অর্থাৎ কাবেরী আর সত্য এই লাশটাকে এখানে দাফন করতে এসেছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদের 3 দিন আগের দৃশ্য দেখানো হয়। কাবেরী সকালে নাস্তা তৈরি করে নিয়ে আসলে সত্য তাকে বলে, প্রতিদিন আমার একই খাবার খেতে ভালো লাগে না, নতুন কিছু বানাতে পারো না? কাবেরী বলে, আমাদের কাজের মাসি অসুস্থ, তাই সে কাজে আসছে না। আর তুমি তো জানো আমি গরমের মধ্যে রান্না করতে পারি না। আমি তোমাকে কতবার বলেছি ঘরের কত জিনিস ঠিক করানো লাগবে, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনছো না। সত্য তখন বলে, কিছুদিন আগে 5 লাখ টাকা দিয়ে পোলোকে দিল্লির স্কুলে ভর্তি করিয়ে আসলাম, তাহলে এখন বাড়ি ঠিক করার কথা কেন আসছে? টাকা কি জলের মতো খরচ করবো নাকি? কাবেরী বলে, অনেকদিন ধরে তুমি তোমার সেই পুরনো খবরের কাগজের কোম্পানিতে কাজ করো, তোমার তো দত্তবাবুর সাথে অনেক খাতির, তাহলে তাকে বলে মাইনেটা বাড়িয়ে নিতে পারো না? তাহলেই তো হয়। সত্য তখন বলে, মাইনে বাড়াবে কি, সামনে চাকরি থাকবে কিনা সেটারই তো কোনো ঠিক নেই। আর তুমিও তো 6 বছর স্কুলে পড়িয়েছো, তুমি তো জানো একটা চাকরি যেতে 2 সেকেন্ডেরও সময় লাগে না। কাবেরী বলে, স্কুলগুলো আর স্কুল নেই, সব ব্যবসায় পরিণত হয়েছে, আর আমি স্টুডেন্টদেরকে কি পড়াবো? এখনকার বাবা মায়েরা সারাদিন শিক্ষকদের পরীক্ষা নিতে ব্যস্ত, আমি নিজের হকের কথা বলতে গেলাম, তাই আমার চাকরিটাই চলে গেল। সত্য বলে, তাহলে আমি অফিসে যাই, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। কাবেরী তখন বলে দেয়, বাড়ি ফিরতে আবার দেরি করো না কিন্তু, আমাদের আজকে অর্ক আর দিদির সাথে দেখা করার কথা আছে, মনে আছে তো? সত্য বলে, ওইটা ক্যান্সেল করে দাও, কারণ তোমার বন্ধু আর বন্ধুর বর সবসময় নিজেদের নিয়েই কথা বলতে থাকে, তাদের কি কি আছে এইসব নিয়ে শো অফ করতে থাকে, এগুলো আমার একেবারেই পছন্দ না, তারা সব সময় আমাদের অপমান করে। কাবেরী এটা শুনে বলে, আমাদেরও যদি তাদের মতো টাকা পয়সা থাকতো তাহলে আমরাও সেটা নিয়ে শো অফ করতাম। এই কথা শুনে সত্য কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়। সত্য তার অফিসে চলে আসে। সে তার বস দত্ত তাকে বলে, আমার কাছে একটা ব্রেকিং নিউজ আছে। অর্থ চক্রবর্তী নামের একজন মিনিস্টার হিরোইন পাচারের সাথে জড়িত। আমার কাছে প্রমাণও আছে, স্টোরিও রেডি। আপনি বললে আমরা এই বিষয় নিয়ে কাজ শুরু করব, কি বলেন? কিন্তু দত্তদা বলে, একজন মিনিস্টার হিরোইন পাচারের সাথে জড়িত, এটা যদি আমরা আমাদের খবরের কাগজে দেই তাহলে কি হবে তুমি বুঝতে পারছো? তুমি ভুলে যেও না আমাদের এই খবরের কাগজ এইসব নেতা মিনিস্টারের টাকাতেই চলে। তোমার কি মনে হয় এই খবরটা আমাদের ছাপানো উচিত? সত্য তখন বলতে থাকে, কিন্তু মিডিয়া হিসেবে আমাদেরও মানুষের উপর কিছু দায়িত্ব আছে, তাদেরও জানা উচিত তাদের ট্যাক্সের টাকায় বিভিন্ন মন্ত্রীরা কি কি করে থাকে। দত্তদা বলে, কিন্তু এখন যুগ বদলে গেছে, এখন খবরের কাগজের তেমন চাহিদা নেই, এখন সব সোশ্যাল মিডিয়াতে হয়। এরপরই আমাদের অরিজিৎ নামের একটা লোককে দেখানো হয়, যে একটা পুলিশের সাথে রাস্তায় দাঁড়িয়েছিল। তখনই ট্রাকে করে সেখানে জাম্বো নামের এক লোক আসে। অরিজিৎ সাথে সাথে তাদের কিডন্যাপ করে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে অরিজিৎ তাকে জিজ্ঞেস করে, হিরোইন পাচারের জন্য 20 কোটি টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে মাত্র একটা সুটকেস পাওয়া গেছে, তাহলে বাকি আরেকটা সুটকেস কোথায়? এই বলে সে জাম্বোকে পা দিয়ে তার পেটে চেপে ধরে। জাম্বো বারবার তাকে বলতে থাকে, আমি কিছুই জানি না স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন। কিন্তু এরপরেও অরিজিৎ তাকে ছাড়ে না। সে জাম্বোকে আরো বাজে ভাবে মারতে থাকে। তাই একটা সময় বাধ্য হয়ে জাম্বো বলেই দেয় যে বাকি টাকাটা রানাদার কাছে আছে। অরিজিৎ তখন জাম্বোকে জিজ্ঞেস করে, রানাদাকে তার পরিচয় কি? জাম্বো জানায়, আমি সেই সব কিছুই জানি না। তখন অরিজিৎ তাকে আরো মারতে থাকে, যেটা দেখে জাম্বো বলে, আমি তাকে চিনি, সে খুব সাধারণ দেখতে, কিন্তু এর বেশি সত্যি আমি আর কিচ্ছু জানি না। এরপরই অরিজিৎ পুলিশ অফিসারের কাছে আসে। আসলে সে একজন ইনভেস্টিগেশন অফিসার। এখানে পুলিশ অফিসার অরিজিৎকে বলে, তুমি যে কেস নিয়ে ইনভেস্টিগেশন করছো, তুমি তো জানোই এই কেসের সাথে পলিটিশিয়ান পুলিশ সবাই জড়িত আছে, তাই তোমার জীবনের জন্য এটা খুব ঝুঁকিপূর্ণ একটা কাজ। সে আরো বলতে থাকে, দেখো আমি এমন অনেক অফিসারকে দেখেছি যারা সত্যের পেছনে ছুটতে গিয়ে নিজের জীবন হারিয়েছে, তোমার পরিবার আছে, সংসার আছে, তাই আমি তোমাকে বলছি এসবের পেছনে ছুটো না, বাদ দাও। অরিজিৎ বলে, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু ছেড়ে দেবার পাত্র নয়, আমি খুব জেদি, আমি যে কাজ একবার শুরু করি সেটা শেষ করেই ছাড়ি, আমাকে কেউ আটকাতে পারে না। অফিসার এসব শুনে বলে, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, এই ডিপার্টমেন্টের দায়িত্ব আমার, তাই সবাইকে সেফ রাখাও আমার দায়িত্ব, তাই এখন তোমার যদি কিছু করতে হয় তাহলে ইউনিফর্ম ছেড়ে করো। তখন অরিজিৎ সেখান থেকে চলে যায়। এদিকে আমাদের আবারও কাবেরী আর সত্যকে দেখানো হয়, যারা অর্ক আর দিদির সাথে দেখা করতে এসেছে। এখানে অর্ক আর দিদি শুধুমাত্র তাদের নিজেদের কথাই বলে যাচ্ছিল, তারা কোথায় ঘুরতে গিয়েছে, কি করেছে। অর্ক সত্যকে বলে, এবার এসব খবরের কাগজ ছেড়ে এডিটর বা অন্য কিছু হতে। সত্য জানায় সে এডিটরের জন্য অ্যাপ্লাই করেছে, সামনের মাসেই হয়ে যাবে। এখানে অর্ক আর তার স্ত্রী বিভিন্ন কথায় সত্যকে নিচু করার চেষ্টা করছিল, কিন্তু সত্যের কথা একটাই, সে এখন যে অবস্থাতে আছে সে অবস্থাতে তার দিন ভালোই যাচ্ছে, সৎ পথে ভালোভাবে টাকা ইনকাম করছে, এর থেকে বেশি শান্তি আর কি চাই। তো সেখানে অনেকক্ষণ কথা বলার পর সত্য আর কাবেরী বাড়ি চলে আসে। বাড়ি ফেরার পর ট্যাক্সি থেকে নামার সময় দেখা যায় তাদের দুজনের কারো কাছেই টাকা ছিল না। তারা ভাবছিল এখন কি করবে। তখনই সেখানে গার্গী নামের তাদের এক প্রতিবেশী আসে। গার্গী পেশায় একজন অ্যাক্ট্রেস। তো গার্গী এসেই তাদের ট্যাক্সির টাকাটা দিয়ে দেয়। কাবেরী আর সত্য তাকে তখন ধন্যবাদ জানায়। কাবেরী গার্গীকে জানায় সে তার সিরিয়াল প্রতিদিন টিভিতে দেখে, তার তো অনেক ভালো
ভালো লাগে। তারা তিনজন তখন একসাথে একটা সেলফিও তুলে নেয়। এদিকে আমাদের একজন বয়স্ক লোককে দেখানো হয়, সেও কাবেরীদের ফ্ল্যাটেই থাকতো। এরপর কাবেরী আর সত্য ঘরে ছিল। তখন কাবেরী সত্যের উপর রাগ দেখাতে থাকে, কারণ সে একটু আগে গার্গীর সাথে সেলফি তুলেছিল, যা তার মোটেও ভালো লাগেনি। কিন্তু তখন সে কিছু বলতেও পারেনি। এসব শুনে সত্য বলে, আরে সেটা তো আমি এমনিই তুলছিলাম, কিন্তু তুমি অর্কের ব্যাপারটা খেয়াল করেছো? সে বারবার আমাদের নিচু দেখানোর চেষ্টা করছিল। কিন্তু কাবেরী আবার তাদের ব্যাপারে কিছুই শুনতে চাইছিল না। এই ব্যাপারগুলো নিয়ে তাদের দুজনের মধ্যে খুব ঝগড়া হতে থাকে, যেটা দেখে সেই বয়স্ক লোকটা নিচ থেকে উপরে উঠে আসে। সে সেই কাবেরীদের দরজায় নক করে। কাবেরী আর সত্য দুজনেই এসে দরজা খোলে। বয়স্ক লোকটা তাদের বলতে থাকে, এত রাতে তোমরা এসব কিসের ঝগড়া শুরু করেছো? মানুষকে শান্তিতে ঘুমাতেও দিচ্ছ না। এ কথা শুনে সত্য তাকে সরি বলে তার মুখের উপরেই দরজা বন্ধ করে দেয়। এটা দেখে তো লোকটার ভীষণ মেজাজ খারাপ হয়, তাই সেও এক গালি দিয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় পরের দিন সকালবেলা। কাবেরী সত্যকে বলে, চলো আমরা একটা মুভি দেখে আসি, অনেকদিন কোনো মুভি দেখা হয় না। সত্য বলে, দেখো আমি সারাদিন কাজ করে এসে টায়ার্ড হয়ে যাই, তার উপর আমার স্যালারিও খুব কম, তাই আমি যেতে পারবো না। কাবেরী বলে, আমার সাথে যেহেতু তোমার কোথাও যেতে বা কিছু করতে এখন আর ইচ্ছা করছে না, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? বিয়ে না করলেই পারতে, সন্ন্যাসীর জীবন কাটাতে। সত্য বলে, দেখো মানুষ বলে না সব লাভ স্টোরি বিয়ের পর শেষ হয়ে যায়, সেটাই হয়তো সত্য। এ কথা বলেই সে সেখান থেকে উঠে অফিসে চলে যায়। অফিসে গিয়েই সত্য দত্তদার সাথে কথা বলতে আসে। সত্য তাকে বলে, আজকে নিউজে আমি এসব কি দেখছি? একটা মন্ত্রী হিরোইন পাচারের সাথে যুক্ত, সেটা নিউজে বলা যাবে না, কিন্তু একটা মন্ত্রী একজন হিরোইনের সাথে প্রেম করছে, সেটা নিউজে বলা যায়, তাই না? এসব কি নিউজ? এগুলো আমি বিশ্বাস করি না। দত্তদা বলে, যেসব নিউজ বিক্রি হবে আমি তো সেগুলোই ছাপাবো, তাই না? এটা আমার বিজনেস, আর তোমার ভালো না লাগলে তুমি চাকরি করো না, চলে যাও। সত্য বলে, হ্যাঁ সেটাই ঠিকই আছে, আমি তাহলে কালকে থেকে আর অফিসে আসবো না। এ কথা শুনে দত্তদা বলে, কালকে আমাদের অফিসে উপর থেকে অর্ডার এসেছিল কিছু লোক বের করে দেওয়ার জন্য, তাহলে তোমাকে আর আলাদা করে বলতে হবে না, তুমি আসতে পারো। এ কথা শুনে সত্য অবাক হয়ে যায়। এরপর সত্য একটা বাড়ি গিয়ে ড্রিঙ্ক করতে থাকে, কারণ তার কোনো কিছুই ভালো লাগছিল না। তখনই সেখানে শায়ক নামের একটা লোক আসে। শায়ক তো সত্যকে দেখেই চিনতে পারে, কিন্তু সত্য তাকে চিনতে পারে না। শায়ক তাকে অনেকবার মনে করিয়ে দেওয়ারও চেষ্টা করে যে সে তার ছোটবেলার বন্ধু, কিন্তু সত্য কিছুই মনে করতে পারে না। তবুও শায়ক সত্যের পাশে বসে তার হালচাল জিজ্ঞেস করে। সত্য বলে, আমি 12 বছর ধরে সাংবাদিকতা করেছি, আর আজকে হঠাৎ রাগের মাথায় চাকরিটা ছেড়ে দিলাম, তাই এখন বসে বসে পস্তাচ্ছি আর ড্রিঙ্ক করছি, কারণ আমার এখন কিচ্ছু করার নেই। শায়ক বলে, যা করেছিস ভালোই করেছিস। শোন, একটা কথা সবসময় মনে রাখবি, জীবনে যাই করিস সব নিজের জন্য করবি। এটা আমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। নিজের বাবাকে সারা জীবন অন্যের জন্য চাকরি করতে দেখলাম, তাই নিজে সিদ্ধান্ত নিলাম আর যাই করি না কেন অন্যের জন্য কখনো কিছু করব না। আর তাই এখন আমি বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়াই। তাই তোকেও বলছি, চাকরিটা ছেড়ে দিয়ে খুব ভালো করেছিস। আজকে তোর মনে হতেই পারে তুই চাকরিটা ছেড়ে ভুল করেছিস, কিন্তু 5 বছর পর তুই আর এটা ভাববি না। শায়কের পর সত্যকে জিজ্ঞেস করে, আচ্ছা তোর কি বিয়ে হয়েছে? সত্য বলে, হ্যাঁ আমার বিয়ে হয়েছে, আর আমার একটা ছোট ছেলেও আছে, সে এখন দিল্লিতে পড়াশোনা করে। সত্যের পর শায়ককে তার ব্যাপারে জিজ্ঞেস করে। শায়ক বলে, আসলে সারা জীবন টাকার পেছনে ছুটতে ছুটতে এসবের ব্যাপারে কোনোদিন ভাবিনি। সেরপর আরো জানায়, কাল আমি অন্য একটা জায়গায় চলে যাচ্ছি, তাই ভাবছি যাওয়ার আগে তোর বাড়িতে একবার ঘুরে আসি। সত্য তো এতে রাজি হয়ে যায়। শায়ক তখন তার ট্রলি ব্যাগ নিয়ে সত্যের সাথে তার বাড়ির দিকে যেতে থাকে। বাড়ি এসেই শায়ক সত্য আর কাবেরী খেতে বসে। তিনজন মিলে বেশ গল্প করছিল। সেখানে শায়ক কথায় কথায় সত্যকে বলে, তুই যে আজকে চাকরিটা ছেড়ে দিলি, এই সিদ্ধান্তটা কিন্তু খারাপ ছিল না। এই কথা শুনে কাবেরী অবাক হয়ে যায় আর সত্যকে জিজ্ঞেস করে, কি হলো, তুমি কি চাকরি ছেড়ে দিয়েছো? আমাকে বললে না কেন? সত্য বলে, আমি তোমাকে বলতেই চেয়েছিলাম, কিন্তু যখনই ফোনটা করতে যাব তখনই শায়কের সাথে দেখা হয়ে গেল। কাবেরী বলে, বাহানাটা খুব ভালো ছিল, আমার শুনেই যেন বিশ্বাস হয়ে যাবে। পরিস্থিতি অনেকটা গরম হয়ে যায়, তাই সবকিছু শান্ত করার জন্য শায়ক বলতে থাকে, আমাকে এবার ঘুমোতে যেতে হবে, আসলে কালকে সকালের ফ্লাইট তো, আর এখন প্রায় 12টা বেজে গেছে। এই কথা শুনে সত্য বলে, ঠিক আছে, কাবেরী তোমার জন্য ঘর তৈরি করে রাখবে। কাবেরী তখন বলে, আসলে আমি জানতাম না আপনি আসবেন, সত্য আমাকে বলেইনি, তাই আমি ঘরটা তৈরি করে রাখিনি। এ কথা শুনে শায়ক কিছু না বলেই সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। এদিকে রাতের বেলা কাবেরী সত্যকে চাকরি ছাড়ার জন্য বেশ বকাঝকা করতে থাকে। সত্য বলে, দেখো আসলে আমি যে স্টোরিটা দিয়েছিলাম দত্তদা সেটা ছাপাতে চাইছিল না, তাই আমার মাথাটা গরম হয়ে যায়, এ কারণেই চাকরি ছেড়ে দিয়েছি। কাবেরী তখন তার এসব কথা শুনে বলে, কিন্তু এখন আমাদের সংসার কিভাবে চলবে? এত খরচ কিভাবে সামলাবো আমরা? তাছাড়া একটা অপরিচিত লোককে কেন বাড়িতে এনেছো? সত্য বলে, ও তো নিজেই বলেছো আমার বন্ধু, তাই তো নিয়ে এলাম। কাবেরী বলে, কিন্তু তুমি বললে তোমার তার কথা মনে নেই, তার উপর তার সাথে এত বছর তোমার কোনো যোগাযোগও ছিল না, তাহলে কোন বিশ্বাসে আনলে? সত্য বলে, এই ঝগড়াটার কোনো মানে নেই, ও নিজেই বলেছে কালকে সকালেও বেরিয়ে যাবে। কাবেরী তখন বলে, কিন্তু যদি না যায় তাহলে? তখন কি করবে? ও যদি সকালবেলা উঠে বলে ওর ফ্লাইট মিস হয়ে গেছে, এখন আরো কয়দিন আমাদের বাড়িতে থাকবে, তাহলে তুমি কি করবে বলো তো? আমি কিন্তু বলে দিচ্ছি, আমি এসব মোটেও অ্যালাউ করবো না, আমার এসব একদমই ভালো লাগছে না। আমি তোমাকে আর তোমার বন্ধুকে দুজনকেই একসাথে ঘর থেকে বের করে দেবো, বুঝতে পারলে? এই কথা শুনে সত্য হেসে বলে, শায়ক একজন সাকসেসফুল লোক, সারা দেশে দেশে ঘুরে বেড়ায়, তাহলে সে আমাদের এই বাড়িটাতে কেন থাকতে যাবে শুনি? তুমি অকারণেই তাকে সন্দেহ করছো। কাবেরী বলে, আমি সন্দেহ করছি না, তবে একটা অপরিচিত লোককে ভরসাও করতে পারছি না। যাকে এভাবেই তাদের তর্ক বিতর্ক চলতে থাকে। এরপর রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখন হঠাৎই শায়ক ঘুম থেকে উঠে পড়ে আর একটা ব্যাগ নিয়ে চুপি চুপি ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পরই দেখা যায় খুব জোরে একটা আওয়াজ হয়। এই আওয়াজ পেয়ে তো কাবেরী তাড়াতাড়ি সত্যকে ডাকতে থাকে। সত্য জেগে উঠে কাবেরীকে জিজ্ঞেস করে, কি হয়েছে? কাবেরী বলে, বাইরে জোরে একটা আওয়াজ হয়েছে, আমাদের এখনই গিয়ে দেখা উচিত। তারা দুজন তখন দ্রুত শায়কের ঘরে যায়, কিন্তু তারা সেখানে কাউকে দেখতে পায় না। কিন্তু যখনই তারা ওয়াশরুমে যায় তখন দেখে শায়ক মাটিতে পড়ে আছে আর তার মুখ থেকে ফেনা বের হচ্ছে। এটা দেখে তো তারা খুবই ঘাবড়ে যায়। সত্য সাথে সাথে শায়কের পাশে একটা মাদকের বোতল দেখতে পায়। তারা অনেকক্ষণ শায়ককে ডাকে, কিন্তু সে আর ওঠে না। তখনই তারা বুঝতে পারে শায়ক মারা গেছে। কাবেরী সত্যকে বলে, তাড়াতাড়ি পুলিশ বা অ্যাম্বুলেন্সে কল করো, এক্ষুনি। কিন্তু এই কথা শুনে সত্য কাবেরীর দিকেই তাকিয়ে থাকে। সত্য আসলে তার দিকে এভাবে
এভাবে তাকিয়েছিল কারণ তার ধারণা তারা এখন পুলিশ বা অ্যাম্বুলেন্স যেটাই কল করুক না কেন তাদেরকেই সবাই ভুল বুঝবে। তাই তারা সেটা না করে এবার দুজন মিলে টেনে টেনে শায়কের বডিকে তাদের কিচেনের সামনে নিয়ে আসে। তারা ঠিক করে তারা এবার পুলিশের কাছে কল দিবে, কিন্তু সেই সময় শায়কের বডি হঠাৎ পড়ে যায়। শায়কের পেছনে তখন একটা ধারালো ছুরি ছিল, যার কারণে তার মাথাটা সেই ছুরির উপর গিয়ে পড়ে আর তার মাথা থেকে অনবরত রক্ত ঝরতে থাকে। এটা দেখে তো কাবেরী আর সত্য আরো বেশি ভয় পেয়ে যায়। এবার কি হবে? এবার তো সবাই ভাববে তারাই হয়তো এই লোককে খুন করেছে। এরপর তারা কি করবে না বুঝে পেয়ে আবারও শায়ক যে রুমে ছিল সেই রুমে আসে, তার ব্যাগপত্র দেখতে থাকে। তো সেখানে গিয়ে তারা সুটকেসটা নিয়ে আসে। সত্য সুটকেস খুলে দেখে তার মধ্যে অনেকগুলো টাকা। এটা দেখেই তো সত্য আর কাবেরী দুজনেই অবাক হয়ে যায়। কাবেরী তখন সত্যকে পুলিশে ফোন করতে বলে, কিন্তু সত্য বলে পুলিশ আমাদের বিশ্বাস করবে কেন? আমরা এই মানুষটাকে চিনি না, তার নাম সত্যিই শায়ক কিনা সেটাও জানি না, আর সে কি কোনো কেসে ফেসে আছে কিনা তারও কোনো ঠিক নেই। এখন আমরা যদি হুট করে পুলিশে ফোন দিই তাহলে পুলিশ উল্টো আমাদেরকে বারবার বিরক্ত করতে থাকবে, তারা ভাববে আমরাও এর সাথে জড়িত আছি। কাবেরী এসব শুনে বলে তাহলে আমরা একটা কাজ করি, এই লাশটাকে সুটকেসের ভেতর ঢুকিয়ে কোথাও ফেলে দিয়ে আসি। সত্য তখন বলে কিন্তু আমাদের যদি বাইরে কেউ দেখে ফেলে তখন কি হবে? কাবেরী বলতে থাকে তাই বলে তো আমরা একটা ডেড বডিকে নিজেদের ঘরে রাখতে পারি না, তাই না? তাই আমাদের এক্ষুনি কিছু একটা ভাবতে হবে, নাহলে আমরা বিপদে পড়ে যাব। এদিকে আমাদের রানাকে দেখানো হয় যে ইন্সপেক্টর সৌমেন্দ্র আর শিবালির সাথে বসেছিল। রানা সৌমেন্দ্রকে বলে তোমাদের অফিসার অভিজিৎ অনেক বেশি বার বেড়ে গেছে, আমাদের 10 কোটি টাকাও বাজেয়াপ্ত করেছে, সাথে জাম্বুকেও। সৌমেন্দ্র বলে ঠিক আছে, আমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিচ্ছি। এ কথা শুনে রানা বলে আমাদের থেকে তো ভালো টাকাই নাও তুমি, তাই এই যুগে যদি বেশি দেরি করতে যাও তাহলে পিছিয়ে পড়বে। জাম্বু কখনোই একা কোনো কাজ করে না, তাই বাকি সুটকেসটা কোথায় থাকতে পারে সেটা চিন্তা করো। সৌমেন্দ্র বলে সেটার ব্যাপারে তো আমাকে বলা হয়নি। এই বলেই রানা শিবানীকে বলতে থাকে সৌমেন্দ্রকে খুব ভালো করে মাসাজ করে দিতে, কিন্তু সৌমেন্দ্র বলে এটা লাগবে না, এসব আমার ভালো লাগে না। কিন্তু শিবানী সৌমেন্দ্রর পাশে বসে আর হঠাৎই তার হাতে ছুরি বসিয়ে দেয়। তখন রানা বলে জানো সৌমেন্দ্র, শিবানীর একটাই দোষ, তার হঠাৎ করে রাগ উঠে যায়, আর তখন সে কি করে তার কোনো ঠিক নেই। তাই তুমি এবার থেকে নিজের কাজ ঠিক মতো করো। এরপরই রানা পার্থ চক্রবর্তীর সাথে দেখা করতে চায়। পার্থ চক্রবর্তী তাকে জিজ্ঞেস করে সে তো টেনশনে কেন আছে? রানা বলে কারণ আমাদের 10 কোটি টাকা পুলিশ বাজেয়াপ্ত করেছে, বাকি 10 কোটির কোনো খবর নেই। সৌমেন্দ্র কিছুই সামলাতে পারছে না। এদিকে আমরা এটাও জানি না জাম্বো বাকি 10 কোটি টাকার জন্য কাকে সেট করে রেখেছে। তখন পার্থ চক্রবর্তী বলে এখানে দাঁড়িয়ে কথা বলাটা খুব আনসেফ, কেউ আমাদের দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। রানা বলে আমাদের 10 কোটি টাকা হারানো আরো বেশি আনসেফ। পার্থ চক্রবর্তী বলে বুঝতে পেরেছি। এই বলে সে নিজের গাড়িতে চলে যায়। এরপর অরিজিৎ আর সৌমেন্দ্রর দেখা হয়। অরিজিৎ সৌমেন্দ্রকে বলে তুমি একটু সাবধানে থেকো, আশেপাশে খুব চুরি বাড়ছে আজকাল। কালকে আমরা হিরোইন পাচারের 10 কোটি টাকা বাজেয়াপ্ত করেছি, বাকি 10 কোটি এখনো এখানে ওখানে ঘুরছে। আমি আশা করছি এই কেসের সাথে রানা, পার্থ চক্রবর্তী কেউই জড়িত নেই, কিন্তু যদি জড়িত থাকে তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না, আমি সবকিছু খুঁজে বের করব। সৌমেন্দ্র তখন একটু হেসে বলে স্যার, আমি যদি একজন করাপ্টেড পুলিশ অফিসার হতাম তাহলে আমি ভাবতাম আপনি আমাকে থ্রেট দিচ্ছেন। অরিজিৎ হেসে বলে আমি শুধু তোমাকে সাবধান করছি, আমি খুব জেদি একটা মানুষ, আমি এই কেসের ব্যাপারে যার বিরুদ্ধে কোনো ক্লু পাবো তাকেই লকআপে ভরে দিব, দ্বিতীয়বার কোনো চিন্তা করবো না। এই কথা শুনে সৌমেন্দ্র এবার একটু ভয় পেয়ে যায়। এদিকে কাবেরী আর সত্য শায়কের লাশটাকে টানতে টানতে ঘরের মাঝখানে নিয়ে আসে। এরপরে তারা ফ্লোর থেকে রক্ত মুছতে থাকে। সত্য তখন একটা রক্ত মোছার কাপড় নিয়ে তাদের বারান্দার কিনারায় রেখে দেয়। তখন সেই কাপড় থেকে একটু রক্ত তাদের ফ্ল্যাটের সেই বৃদ্ধ লোকটার মাথায় গিয়ে পড়ে। এটা দেখে লোকটা ভীষণ রেগে যায়, তাই সে সরাসরি সত্যদের ঘরের দিকে আসতে থাকে। এদিকে সত্য আর কাবেরী দুজনেই তো লাশটাকে প্লাস্টিকে মোড়াচ্ছিল। তখনই সেই বৃদ্ধ লোকটা সত্যদের দরজায় নক করে। এটা তো সত্য আর কাবেরী ভীষণ ভয় পেয়ে যায়, তারা বুঝতে পারে না কি করবে, কিন্তু তবুও সত্য অনেক কষ্ট করে দরজা খোলে, অনেকটা সাহস নিয়ে। তখনই বৃদ্ধ লোকটা সত্যকে বলে তোমরা দুজন প্রতিদিন রাতে ঝগড়া করো, তাতে আমি ঘুমাতে পারি না, আর আজকে আবার আমার মাথায় পানের পিক ফেলেছো, তোমরা এত বড় খারাপ কি করে হতে পারলে? অর্থাৎ সে রক্তকে পানের পিক ভেবেছে। এখানে যে কোনোভাবে কোনো মানুষের রক্ত আসতে পারে তা তো তার মাথাতেও নেই। সত্য তখন বলে আমাকে ক্ষমা করবেন, এরপর থেকে আর এমনটা হবে না। এই বলে সত্য বৃদ্ধের মুখের উপরেই দরজা বন্ধ করে দেয়। তাই বৃদ্ধ তাদের বকতে বকতে সেখান থেকে চলে যায়। এদিকে সে আর কাবেরী দুজনেই এবার শায়কের লাশ একটা সুটকেসে ভরতে চাইছিল, তাই তারা শায়কের সেই সুটকেসটার থেকে সকল টাকা বের করে নেয়। এরপর তারা তাকে সুটকেসে ভরে সেখানেই বসে থাকে। কাবেরী সত্যকে জিজ্ঞেস করে এবার আমরা কি করব? সত্য বলে সূর্য ওঠার আগে আমাদের কিছু একটা তো অবশ্যই করতে হবে, যাতে পাড়ার কেউ আমাদের না দেখে। কাবেরী বলে আমাদের গাড়িটা তো অনেক পুরনো, সেটাকে এখন চলবে? সত্য বলতে থাকে সেটা নিয়েই তো যেতে হবে, কারণ ট্যাক্সি নিয়ে তো আর যাওয়া যাবে না। তবে আমাদের একবার দেখা উচিত আমাদের গাড়িটা আসলে চলে কিনা, না চললে পরে দেখা যাবে যা করা যায়। কাবেরী বলতে থাকে তোমার আর কি, গাড়ি তো আমি চালাবো, আমি কতবার তোমাকে বলেছি গাড়ি চালানো শিখে নাও, কিন্তু না, তুমি তো শেখোইনি। আর যদি গাড়ি চালানো শিখতে তাহলে কত উপকার হতো বলো তো? সত্য বলে আরে তুমি চালাতে পারো, এটাই তো যথেষ্ট। কাবেরী বলতে থাকে আমার খুব টেনশন হচ্ছে, যদি আমি আবার অ্যাক্সিডেন্ট করে ফেলি তখন কি হবে? সত্য বলে বাবা আমি আছি তো তোমার পাশে, কিচ্ছু হবে না, তুমি একটু চিন্তা কম করো তো। এরপর তারা দুজন লাশটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে তাদের গাড়ির উদ্দেশ্যে। তারা অনেক কষ্ট করে লাশের ট্রলিটাকে ছেড়ে দিয়ে নামায়। কাবেরী আর সত্য যখন লাশটা নিয়ে বাইরে আসে তখন তারা দেখে বাইরে গার্গী একটা ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। সত্য তখন কাবেরীকে বলতে থাকে দেখো রাতেও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করছে, কি একটা অবস্থা। কাবেরী তখন বলতে থাকে আমি তো তোমাকে আগেই বলেছিলাম কেউ থাকতে পারে এখানে, তুমি আমার কথা বিশ্বাসই করোনি। এবার দেখো এখন ভাবো আমরা কি করব, একটা পথ বের করো।
এরপর কাবেরী বলে, আচ্ছা ঠিক আছে, আমি গার্গীর সাথে কিছুক্ষণ কথা বলছি, তাকে অন্যমনস্ক করে রাখছি, ততক্ষণে তুমি সুটকেসটা গাড়িতে তুলে ফেলো, পারবে তো? সত্য বলে, হ্যাঁ এটা পারবো, তুমি চিন্তা করো না। তখনই দেখা যায় গার্গী সেখানে চলে আসে। সে গিয়ে তাদের জিজ্ঞেস করে, কি ব্যাপার, এত রাতে তারা সুটকেস নিয়ে কোথায় যাচ্ছে? কাবেরী বলে, আসলে আমার দাদার সুটকেস, তাই তাকে দিতে যাচ্ছি, কাল সকালে তার ফ্লাইট তো, হুট করে জানিয়েছে, এখন না দিলে হবেও না। গার্গী বলে, ও তাহলে আমার গাড়িটা নিয়ে যাও, কোনো সমস্যা নেই। সত্য বলতে থাকে, আমাদের গাড়ি লাগবে না, আমাদের নিজেদের গাড়ি আছে। এই কথা শুনে গার্গী বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমার ফ্ল্যাটে চলো, আমার সাথে 2 কাপ চা খেয়ে তারপর তোমরা বেরিয়ে যেও। কাবেরী বলতে থাকে, না না, আমাদের অনেক দেরি হয়ে যাবে, বোঝার চেষ্টা করো। এই কথা শুনে সত্য কাবেরীকে বলে, আমাদের সময় আছে, তুমি গার্গীর সাথে চা খেয়ে আসো, আমার একটু দেরি হবে, তারপর আসছি, আমি সুটকেসটা গাড়িতে তুলবো, তাই আমার একটু সময় লাগবে, তোমরা এর মধ্যেই চা খেয়ে আসো। গার্গী বলতে থাকে, ঠিক আছে, আমি তাহলে আমার ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাদের সাহায্য করতে। সত্য বলে, না না, এটার কোনো দরকার নেই, আসলে দাদার সুটকেস তার কাছে পৌঁছে না দেওয়া পর্যন্ত আমাদের শান্তি নেই। এই কথা শুনে গার্গী বলে, আমি তো ভেবেছিলাম কাবেরীর দাদার কথা বলছো তোমরা। সত্য তখন কিছুক্ষণ চুপ থেকে বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা কাবেরীর দাদার কথাই বলছি, আসলে দাদার সাথে আমার খুব মিল তো, তাই আমি তাকে নিজের দাদাই মনে করি। তো এরপর আর গার্গী এই নিয়ে বেশি কথা বাড়ায় না, খুব একটা পাত্তাও দেয় না আর কি। কাবেরীও তখন গার্গীর সাথে চা খেতে চলে যায়, আর এই সুযোগে সত্য লাশটাকে গাড়িতে উঠিয়ে ফেলে। এদিকে বাড়িতে এসে গার্গী কাবেরীকে বলে, আমি একটু আগে যে ছেলেটার সাথে কথা বলছিলাম সে কিন্তু আমার বয়ফ্রেন্ড না, তুমি আবার কিছু মনে করো না। জানো, আমি যে সিরিয়ালটা করি ওই সিরিয়ালের হিরোর সাথে আমার 3 বছর ধরে সম্পর্ক রয়েছে, কিন্তু 1 মাস আগেই আমাদের ব্রেকআপ হয়ে গেল, তাই আমি ওকে ভোলার জন্য পাগলের মতো প্রেম করছি, তাহলে যে আমি ভালো থাকতে পারছি না, বারবার ওর স্মৃতি আমাকে তাড়া করে বেড়াচ্ছে। কাবেরী তখন বলতে থাকে, আসলে আজকাল তোমাকে সিরিয়ালে খুব কম দেখা যায়। গার্গী বলে, হ্যাঁ, কারণ গত মাসে আমি 10 দিন কাজ করেছি, এই মাসে তো মাত্র 3 দিন করেছি, বেতনও তো কমিয়ে দিয়েছে, আমার এখন টাকার খুব অভাব। এই কথা শুনে কাবেরী বলে, কিন্তু তোমার তো এত সুন্দর একটা বাড়ি আছে, এত বড় একটা গাড়ি আছে, তাহলে? গার্গী বলে, তুমি কোন জগতে থাকো জানো, তোমাকে আমার বড় দিদির মতো মনে হয়। এই বলতে বলতে হুট করে গার্গী সেখানে ঘুমিয়ে পড়ে। তখনই সত্য কাবেরীকে ফোন করে আর নিচে আসতে বলে। একটু পরই কাবেরীও নিচে চলে আসে। এরপর গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যেতে থাকে, কিন্তু পথে তাদের গাড়ি বন্ধ হয়ে যায়। এটা দেখে তো সত্য আর কাবেরী এবার একটু চিন্তিতই হয়ে পড়ে যে এবার কি হবে। কিন্তু তখনই 2জন পুলিশ অফিসার চলে আসে। তারা কাবেরীদের জিজ্ঞেস করে, তারা 2জন এত রাতে কোথা থেকে আসছে? সত্য বলে, আসলে আমার মামার বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকেই ফিরছিলাম, কিন্তু হঠাৎ করে এখন গাড়িটা চলছে না। পুলিশ তখন বলে, একটু ধাক্কা দিলেই হয়ে যাবে, চলুন আমরা সবাই একসাথে ধাক্কা দিই। এরপর যখন সবাই মিলে ধাক্কা দিচ্ছিল তখন গাড়ি সামনের দিকে এগোচ্ছিল না, তাই পুলিশ তাদের গাড়ি থেকে কিছু মাল নামাতে বলে। সত্য তখন গাড়ির ডিকি থেকে পুলিশের সাহায্যে সেই সুটকেসটা নামায়। পুলিশ জিজ্ঞেস করে, এত ভারী ব্যাগ নিয়ে তারা মামার বাড়িতে গিয়েছিল? সত্য বলে, হ্যাঁ। পুলিশ তখন বলে, নাকি এটার ভেতরে কোনো লাশ লুকিয়ে নিয়ে এসেছেন? সত্য তখন একটু ঘাবড়ে যায়। পুলিশ বলে, আরে মজা করছিলাম। এরপর তারা গাড়িতে আবারও ধাক্কা দিলে সেটা চলতে শুরু করে। যাওয়ার সময় পুলিশরা তাদের দাঁড় করিয়ে পারিশ্রমিক চায়। সত্য তখন তাদের অনেকগুলো টাকা দিয়ে দেয়, তাই পুলিশও তাদেরকে ছেড়ে দেয়। কাবেরী আর সত্য এরপর গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তারা গাড়িটা নিয়ে অনেক দূরের একটা জঙ্গলে আসে। সেখানে একটা জঙ্গলের মাঝখানে সত্য মাটি খুঁড়তে শুরু করে। এদিকে আমরা রানা, পার্থ চক্রবর্তী আর সোমেন্দ্রকে দেখি। রানা সোমেন্দ্রকে জিজ্ঞেস করে যে কোনো আপডেট পেয়েছো কি? সোমেন্দ্র জানায়, জাম্বো কোনো কারণে এবার মুখ খোলেনি, কিন্তু তারপরও আমি ব্যাপারটা দেখছি। রানা বলে, আমার টাকাটা উদ্ধার হওয়া পর্যন্ত আমি চিন্তা ছাড়তে পারছি না, তুমি ব্যাপারটা আরো ভালো করে দেখবে নাকি আবারও শিবানীকে বলে তোমাকে ম্যাসাজ করতে বলবো? সোমেন্দ্র বলে, না না, এসবের কোনো দরকার নেই, আমি তাড়াতাড়ি দেখবো কিছু করা যায় কিনা। এই বলে সোমেন্দ্র সেখান থেকে চলে যায়। বাইরে শেষে সায়ককে কল করে, কিন্তু কেউ তো কলই রিসিভ করছিল না, অর্থাৎ সোমেন্দ্র আর সায়ক একে অপরকে চেনে। সায়ক ফোন রিসিভ করছে না দেখে সোমেন্দ্র তাকে একটা ভয়েস মেসেজ পাঠায় আর বলে, তুই কোথায়? আমাদের তো এতক্ষণে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার কথা, কিন্তু তুই নিজে একা একা পালিয়ে গেলি, এটা ঠিক হলো না। যেখানেই থাকিস তাড়াতাড়ি আমাকে ফোন কর, না হলে কিন্তু আমি তোকে ছাড়বো না। এদিকে কাবেরী আর সত্য লাশ দাফন করে দিয়ে বাড়িতে চলে আসে আর তারা নিজেদের বিছানায় শুয়ে থাকে। তারা আজ অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তবুও তাদের ঘুম আসছিল না। এদিকে রানাকে দেখানো হয়। তখনই তার কাছে পার্থ চক্রবর্তী আসে আর বলে, সৌমেন্দ্র আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, আমাদের এতদিনের পুরনো লোক সে, তবুও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো। রানা বলে, সে পুলিশের লোক, একজন পুলিশের লোক আমাদের হয়ে কাজ করছে, তাই তাকে আর বিশ্বাসই বলা যায় না। সৌমেন্দ্রকে আমার খুব সাসপিশিয়াস লাগছে। ওর ব্যাপারে আমি 2টা জিনিস বলতে পারি, এক হতে পারে ও সত্যিই কিছু জানে না, আর 2 ও কারোর সাথে মিলে আমাদের টাকাগুলো মেরে দিচ্ছে। আমার মনে হয় ও এটাই করছে, কারণ সত্যিই ও কিছু জানে না এমনটা হতে পারে না। পার্থ চক্রবর্তী বলে, কিন্তু সৌমেন্দ্র আমাদের ঠকাবে, তার এত সাহস আছে? রানা বলে, ওকে বিশ্বাস করা যায় না, তাই এখন আমাদের লাল আর নীলকে কাজে লাগাতে হবে। তো এরপরই লাল আর নীলকে সৌমেন্দ্রের উপর নজর রাখতে বলা হয়। আমাদের তখন লাল আর নীলকে দেখানো হয়, যারা পুরো সাইকোপ্যাথ ছিল। তারা একটা ঘরের সামনে অনেকক্ষণ বসেছিল। তখন ঘরের মালিক একটা মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। মেয়েটি চলে গেলেই তারা ঘরের দরজা ভেঙে ওই ঘরে ঢোকে আর ঘরের মালিককে মেরে ফেলে আর তার লাশ বাইরে নিয়ে যেতে থাকে। তখনই পার্থ চক্রবর্তী তাদের ফোন দিয়ে দেখা করতে বলে। তারা 2জন সেখানে গেলে পার্থ তাদেরকে জানায় কিছুদিন তাদের সৌমেন্দ্রের উপর নজর রাখতে হবে। এই কাজের জন্য তাদের পার্থ চক্রবর্তী 30,000 টাকা দেয়। টাকাগুলো নিয়েই তারা সেখান থেকে চলে যায়। এরপর আমাদের পরের দিন সকালে দৃশ্য দেখানো হয়। কাবেরী আর সত্যও বসে বসে আলোচনা করছিল যে এতগুলো টাকা তাদের বাড়িতে রাখা কি ঠিক হচ্ছে। সত্য বলে, তাহলে আমরা এই টাকাগুলো কোথায় রাখবো? আর আমরা এটাও জানি না এগুলো কিসের টাকা, কার টাকা। কাবেরী বলে, আমরা তো আর সায়ককে ইচ্ছে করে নিজেদের বাড়িতে নিয়ে আসিনি, তাই এটা নিয়ে ভাবার কিছুই নেই। সত্য বলে, কিন্তু আমার খুব টেনশন হচ্ছে, কি যে করব। এরপরই আমাদের দেখানো হয় অরিজিৎ এবং তার টিমকে। তারা জঙ্গলে সায়কের লাশে সেই সুটকেসটা পেয়ে যায়, তাই তারা এখন থেকে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। ওইদিকে সৌমেন্দ্র একা ইনভেস্টিগেশন শুরু করে, কিন্তু সে যেখানে যেখানে যাচ্ছিল লাল আর নীল সেখানেই যাচ্ছিল। এভাবেই একদিন রানা যখন তার কাছ থেকে ফিরে গাড়ি থেকে নামে, তখনই অরিজিতের সামনে চলে আসে। অরিজিৎ কিছু না বলেই রানার কলার ঠিক করে সেখান থেকে চলে যায়। এদিকে আমাদের সৌমেন্দ্রকে দেখানো হয় যে খুঁজতে খুঁজতে সত্য আর কাবেরীর বাসার সামনে চলে আসে। তার পিছু করতে করতে লাল আর নীল
নীলও চলে আসে। তো সোমেন্দ্র যখন সত্য আর কাবেরীর বাড়ি আসে তখন দেখা যায় কাবেরী আর সত্য তাদের ঘরে ছিল না। সোমেন্দ্র এদিক ওদিক সবকিছু খুঁজতে থাকে, তখনই সেখানে লাল আর নীল চলে আসে। সোমেন্দ্র তাদের দেখে জিজ্ঞেস করে তারা কারা, কিন্তু লাল আর নীল জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো, তোমার কি কাজ? সোমেন্দ্র বলে আসলে আমি খবর পেয়েছি সায়ক এখানে আছে, তাই এখানে এসেছি। এই কথা শুনে তারা বলে কিন্তু তুমি তো পার্থ চক্রবর্তী আর রানাকে বলেছিলে তুমি সায়কের ব্যাপারে কিছু জানো না, তাহলে? তখন সোমেন্দ্র চুপ করে থাকে। এটা দেখে লাল আর নীল বলতে থাকে এসব পুলিশকে একদমই বিশ্বাস করা ঠিক না, এরা সমাজের মানুষের থেকে সম্মান পায় ঠিকই, সরকারের থেকে মোটা অঙ্কের টাকাও নেয়, আবার আমাদের পার্থ চক্রবর্তী রানাদা এদের কাছ থেকেও টাকা নেয়, আর বছর শেষে সরকার থেকে একটা মেডেল নিয়ে মাথা উঁচু করে সমাজে ঘোরাফেরা করে, কাজের কাজ কিচ্ছু করে না। সোমেন্দ্র এসব শুনে বলে আমার সামনে বন্দুক নিয়ে কথা বলবেন না, কিন্তু ওরা বলে আমরা আপনাকে ভয় পাই না, এই ভয়টা আপনি সাধারণ মানুষকে দেখাবেন, বুঝতে পারলেন? আমাদের দেখিয়ে কোনো লাভ নেই। এদিকে কাবেরী আর সত্য যখন বাড়ি ফিরে আসে তখন তারা দেখে তাদের ঘরের দরজা খোলা, তাই তারা ভীষণ ভয় পেয়ে যায় আর কোনো মতে ঘরের ভেতর গিয়ে লাইট জ্বালায়, কিন্তু লাইট জ্বালিয়ে দেখে তাদের সামনে সৌমেন্দ্রর রক্তাক্ত লাশ পড়ে আছে। এটা দেখে তো তারা দুজনেই খুব ভয় পেয়ে যায়। কাবেরী সত্যকে বলে ও তো মারা গেছে, এখন কি হবে? সত্য বলে এটা পুলিশের বডি, তাই এটাকে গায়েব করে দেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নেই। এ কথা শুনে কাবেরী বলে আমরা আবারও একই কাজ করব। এদিকে আমাদের রানাকে দেখানো হয় যে লাল আর নীলকে বলছিল আমি তো শুধু তোমাদের সৌমেন্দ্রের উপর নজর রাখতে বলেছিলাম, তোমরা তাকে মেরে ফেলেছো কেন? তাকে তো জানে মারতে বলিনি। নীল বলে আমরা ওকে মারতে চাইনি, কিন্তু ও আমাদের গালি দিয়েছিল তাই সহ্য হয়নি, আমাদের উপর সে বন্দুকও তাক করেছিল, এসব দেখে আমাদের মাথার আর ঠিক ছিল না তাই মেরে ফেলেছি। লাল বলতে থাকে আপনি তো জানেনই নীলের মাথা গরম হয়ে গেলে তাকে কেউ আটকাতে পারে না। রানা তখন জিজ্ঞেস করে বাড়িটা কার ছিল? ওরা জানায় গাঙ্গুলিদের বাড়ি ছিল। সৌমেন্দ্র মরার আগে বলেছিল সে যেন কোন সায়ককে খুঁজতে গিয়েছিল সেখানে, যার কাছে লাল রঙের সুটকেস এসেছিল, আর এই বাড়িতেই নাকি সায়ক ছিল, কিন্তু আমরা ওইখানে কোনো লাল সুটকেসও পাইনি আর সায়ককেও না। তাছাড়া সায়কের লাশ তো পুলিশ কালকে খুঁজে পেয়েছিল। এই কথা শুনে রানা বলে ওই লাল সুটকেসে 10 কোটি টাকা ছিল, তাই এখন দ্রুত খোঁজ নাও এই গাঙ্গুলি কারা আর ওরা কি করে, তাছাড়া সায়কের সাথেই বা তাদের কি সম্পর্ক। এদিকে আমাদের সত্যকে দেখানো হয় তার ফোনে বসে সে ভিডিও দেখছিল কিভাবে মানুষের শরীর কাটা যায়, বুঝুন কি একটা অবস্থা। সে এখন এই পুলিশের বডি কাটার চিন্তা করছে। কাবেরী তখন তাকে জিজ্ঞেস করে ওদিকে ঘরে একটা পুলিশের ডেড বডি পড়ে আছে আর তুমি এসব কি দেখছো? সত্য বলে আমি শিখছি কিভাবে মানুষ কাটা যায়, সেটারই ক্লাস করছি। তো এরপরই তারা সিদ্ধান্ত নেয় এই পুলিশের বডি এমনি ফেলে দিবে না, এটাকে কেটে কেটে টুকরো টুকরো করবে তারপর ফেলবে, যাতে তাদের উপর কেউ কোনো সন্দেহ না করে, কারণ তারা তো এমনিতেও এই পুলিশকে মারেনি, কিন্তু এখন তো কেউ তাদের বিশ্বাস করবে না। সত্যের পর একটা ছুরি নিয়ে আসে সৌমেন্দ্রর বডির সামনে, কিন্তু তার খুব ভয় করছিল কারণ সে আগে কখনোই এই কাজ করেনি, তাই সে কাবেরীকে বলে আমি দেখিয়ে দিচ্ছি তুমি কাটো প্লিজ। কাবেরী বলে না না আমার দ্বারা হবে না, তুমি নিজেই করো। সত্য এবার সাহস নিয়ে নিজেই কাটতে যায়, কিন্তু বডিতে একবার ছুরি বসিয়েই সে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়, কারণ এসব তো তাদের কোনো অভ্যাসই নেই। সে আসলে প্রচন্ড ভয় পেয়েছিল। তো তখন তার এই অবস্থা দেখে কাবেরী তাকে আবারও জাগিয়ে তোলে। এরপর সত্য আবারও উঠে বডি কাটতে থাকে, তখনই মাংসের এক টুকরো গিয়ে তাদের সেই প্রতিবেশী বৃদ্ধ লোকটার মাথায় পড়ে। সেভাবে সত্য আর কাবেরী হয়তো এত রাতে মাটন রান্না করছে, তাই সে আবারও তাদের ঘরের সামনে যায়। সত্যও দরজা খুলে দেয়। লোকটা তখন সত্যকে খুব বকা দেয় আর বলে এখন কি মাংস রান্না করার কোনো সময়, তুমি যে মাংস রান্না করছো অদ্ভুত। সত্য এবার প্রতিবারের মতো তাকে সরি বলে আর তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়, যেটা সে সব সময় করত। সত্যের তো পুরো গায়ে রক্ত মাখা ছিল, কিন্তু লোকটাই ব্যাপারটা খেয়াল করে না। এদিকে আমাদের গার্গী আর পার্থ চক্রবর্তীকে দেখানো হয়, তারা দুজন একসাথেই ছিল। গার্গী পার্থকে জানায় সে কালকে দুবাই যাবে, কারণ তাকে সোশ্যাল মিডিয়াতে আরো বেশি ফেমাস হতে হবে, না হলে হচ্ছে না। চারিদিকে তার নাম ডাক থাকলে তার কাজও অনেক বেশি আসবে, আর এতে তারই লাভ। তখন পার্থও তাকে অনুমতি দিয়ে দেয়। এদিকে লাল আর নীল একজন অভিনেত্রীকে মারার কন্ট্রাক্ট পায়। সেই অভিনেত্রী যখন নিজের ঘরে বসে ভিডিও শুট করছিল তখনই লাল আর নীল সেখানে গিয়ে উপস্থিত হয় আর তাকে হঠাৎ করেই মেরে ফেলে। এতে দুজনের মধ্যে আসলে মায়া দেওয়া বলতে কিচ্ছু ছিল না। যাকে এদিকে সত্য আর কাবেরীকে দেখানো হয় যারা নিজেদের ঘরের রক্ত পরিষ্কার করছিল, কারণ সারা ঘরে রক্ত রক্ত হয়েছিল। এসব পরিষ্কার না করলে তো তাদেরকেই বিপদে পড়তে হবে। এরপরে আমাদের অরিজিৎকে দেখানো হয় যে খবর পায় লাল নীল সৌমেন্দ্র আর সায়ক সবাইকে একবার না একবার কোনোভাবে গাঙ্গুলি বাড়িতে দেখা গেছে, তাই সে কাবেরী আর সত্যের কাছে জিজ্ঞেস করতে আসে তারা কিছু জানে কিনা। সে সত্য আর কাবেরীকে লাল নীল সৌমেন্দ্র সায়ক সবার ছবি দেখায় আর তাদের কথা জিজ্ঞেস করে, কিন্তু সত্য বলে না না আমরা এদের কাউকে চিনি না, কখনো দেখাও হয়নি। অরিজিৎ তখন বলে কিন্তু এদের সবাইকে তো আপনাদের বাড়িতে আসতে দেখা গিয়েছে, সেটা নিয়ে কি বলবেন? সত্য বলে আপনি কি বলছেন এসব, আমরা এদের কাউকে দেখিনি, দেখলে তো অবশ্যই মনে থাকতো। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের ঘরে পুলিশ কেন কোনো মিস্ত্রিও আসে না। অভিজিতের পর সত্যকে জিজ্ঞেস করে সে কি ড্রিঙ্ক করেছে? কাবেরী বলে হ্যাঁ, আমরা আমাদের ছোটবেলার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে সত্য একটু ড্রিঙ্ক করে ফেলেছে। আমি ওকে অনেক বারণ করেছিলাম, কিন্তু সে তো আমার কথাই শোনেনি। ওর আসলে একটা দোষ আছে, ড্রিঙ্ক করলেই সে রান্না করতে চায়, কিন্তু আমি ওকে মানা করেছিলাম, তবুও দেখুন আমাদের ঘরের অবস্থা কি করে রেখেছে। অরিজিৎ তখন ঘুরে ঘুরে তাদের পুরো ঘরটা দেখছিল। অরিজিতের পর বলে সবকিছু ঠিক আছে, কিন্তু আমার যখন আপনাদের সন্দেহ হচ্ছে তাই আমি আপনাদের ঘরটা একবার ঘুরে দেখতে চাই। সত্য বলে কেন নয়, আপনি অবশ্যই আমাদের ঘর দেখতে পারবেন, আমাদের কোনো সমস্যা নেই। তখন অরিজিৎ তাদের ঘরটা একবার ঘুরে দেখতে থাকে।
থাকে। সে পুরো ঘরটা ঘুরে কিছুই পায় না, তাই সে সত্য আর কাবেরীকে সরি বলে সেখান থেকে চলে যায়। অরিজিৎ চলে গেলেই কাবেরী আর সত্য যেন তাদের জানে প্রাণ ফিরে পায়। কিছুক্ষণ পরই কাবেরী আর সত্য সোমেন্দ্রর বডিটা বস্তায় ভরে সেটা টানতে টানতে বের করে আনে। অনেক কষ্টে তারা এটাকে গাড়ির ডিকিতে তোলে। তারা গাড়ি নিয়ে একটা পরিত্যক্ত ময়লা ফেলার জায়গায় যায় আর লাশের বস্তাকে সেখানে ফেলে দিয়ে আসে। বাড়ি ফিরেই তারা দুজন বসেছিল। কাবেরী তখন সত্যকে বলে, আজকে তো আমরা শেষই হয়ে যেতাম, তাই না? সত্য বলে, সেটাই তো, পুলিশ আমাদের বাড়ি চিনে গেছে, সন্দেহও করছে, যে কোনো মুহূর্তে আমরা ধরা পড়ে যেতে পারি। আমাদের মতো লোকেদের তো পুলিশের হাত থেকে বাঁচার কোনো ক্ষমতাও নেই। কাবেরী তখন জিজ্ঞেস করে, এবার তাহলে কি হবে? সত্য বলে, কি আর হবে, হয়তো আমরা মরে যাব। কাবেরী বলে, তুমি কি বলতে চাইছো, সারা জীবন এভাবে খাটতে খাটতে তারপর টেনশন করতে করতে মারা যাব? সত্য বলে, পাখিদেরও এটাই হয়, সোনার চামচ মুখে না নিয়ে জন্মালে জীবনে এরকম তো হবেই, এটা আমাদের কিচ্ছু করার নেই, সব ভাগ্যের দোষ। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে রানা পার্থ চক্রবর্তী আর শিবানীকে দেখানো হয়। রানা পার্থ চক্রবর্তীকে বলে, আমি আর কতদিন এভাবে আপনার পেছন পেছন ঘুরতে থাকবো বলুন তো, আমার তো কোনো লাভই হচ্ছে না, উল্টো লোকসান হচ্ছে। পার্থ চক্রবর্তী বলে, লোকসান তো আমারও হচ্ছে। রানা বলে, তোমার আবার কিসের লোকসান, তুমি তো মন্ত্রী হয়ে থাকবে, টিভিতে বিভিন্ন বক্তৃতা দেবে, কিছু করতে পারবে, এত টাকা কোনো না কোনো ভাবে চলেই আসবে, কিন্তু আমার তো একটাই কাজ, আমি কি করব? এই বলে সে পার্থ চক্রবর্তীর মাথায় বন্দুক ধরে, কিন্তু তাকে মারে না, শুধু এটা বলে, এরপর থেকে আমাদের ওই গাঙ্গুলি পরিবারের উপর নজর রাখতে হবে, কিছু তো একটা অবশ্যই আছে। এদিকে আমাদের লাল আর নীলকে দেখানো হয়, তারা বসেছিল। তখনই পার্থ চক্রবর্তী আবারও তাদের ফোন দিয়ে ডেকে পাঠায় আর বলে রানাকে না জানিয়ে তার সাথে দেখা করতে। এদিকে দেখানো হয় পুলিশ পরের দিন আবারও সেই মহিলার জায়গায় লাশের টুকরোগুলো দেখতে পায়। সত্য আর কাবেরী টেডি বিয়ারের ভেতরে করে লাশটা ফেলেছিল। তখন এই টেডি বিয়ারটা দেখে অরিজিৎ বলে, আমার মনে হচ্ছে আমি এটা কোথাও না কোথাও দেখেছি। তখনই তার মনে পড়ে সেই টেডি বিয়ার সত্য আর কাবেরীর ঘরে দেখেছে। তাই এবার সে সোজা তাদের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে অরিজিৎ তাদের বলে, তোমরা কত সুন্দরভাবে নাটক করলে, এমন ভাব করলে যেন তোমরা কিছুই জানো না। সত্য বলে, আপনি কি বলছেন স্যার, আমরা তো কিছুই বুঝতে পারছি না। অরিজিৎ বলে, আমি যখনই রাস্তার পাশে ওই টেডি বিয়ারটা দেখেছি, আমার মনে হচ্ছিল আমি এর আগে সেটা কোথাও না কোথাও দেখেছিলাম, আর তারপর আমার মনে হলো আপনারা দুজন কি সুন্দর করে আমাকে বোকা বানিয়েছেন। সত্য তখন জিজ্ঞেস করে, আমরা আবার কি করলাম? অরিজিৎ বলে, অনেক অভিনয় হয়েছে, এবার অভিনয় থেকে বেরিয়ে এসে আমাকে সত্যটা বলুন তো, কি হয়েছে? কোনো উল্টোপাল্টা করার চেষ্টা করবেন না। কাবেরী বলে, কি বলবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। অরিজিৎ বলে, এসব বলে কি লাভ, দুদিন পর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়ে গেলেই আপনাদের খেলা শেষ। আপনাদের তো একটা ছেলে আছে, তাকে যদি দেখতে চান তাহলে সত্যি বলুন, আমি জানতে চাই আপনাদের মতো এত সাধারণ একটা পরিবার কিভাবে এসব কাজে জড়িয়ে পড়লো। ব্যাপারটা হলো, আমিও আমার ডিপার্টমেন্টে এসব বলে আসিনি যে আমি এখানে এসেছি, তাই আমি যদি কিছু জানতে পারি তাহলে আমি ছেড়ে দেব না, তাই সময় থাকতে থাকতে নিজেদের বাঁচিয়ে নিন। সত্য বলে, ধরুন আমরা আপনাকে সত্যিটা বলে দিলাম, এরপর পার্থ চক্রবর্তীর জেল হয়ে গেল, কিন্তু সে জেল খেতে আবার যখন বেরিয়ে আসবে তখন আমাদের কি ছেড়ে দিবে? আমাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? অরিজিৎ বলে, আমি আপনাদের কখন বলেছি আপনাদের আমি নিরাপত্তা দেব না? সত্য বলে, স্যার আমি এতদিন মিডিয়াতে কাজ করতাম, তাই মিডিয়া আইন এইসবে আমি এখন আর ভরসা করতে পারি না। অরিজিৎ বলে, আপনি কি বলতে চাইছেন? সত্য তখন বলে, আচ্ছা আপনি নিজেই খোঁজ লাগিয়ে দেখুন, যদি কিছু পান তাহলে আমরা সবকিছু স্বীকার করে নেব, আপনাকে কেউ আটকাচ্ছে না তো? অরিজিৎ বলে, আমি তোমাদের শেষ সুযোগ দিচ্ছি। সত্য তখন বলে, সুযোগ দেওয়ার কোনো লাভ নেই স্যার, আমরা কিছুই বলবো না। অরিজিৎ বলে, ঠিক আছে, এর পরের বার আমি প্রমাণ সহ আসবো, সাথে হাত করা নিয়েই আসবো, তখন একসাথে বসে কিছুক্ষণ চা খাবো। এদিকে পার্থ চক্রবর্তীকে দেখানো হয় যে লাল আর নীলকে ডেকে বলে, রানা আর আমি একসাথেই ব্যবসা শুরু করেছি, আমি মন্ত্রী হয়েছি দেখে রানা আমার প্রতি জেলাস, আমাকে খুব হিংসে করে, তাই তাকে আমি আর ভরসা করতে পারি না। তোমরা বুঝতে পারছো আমি তোমাদের কি বলছি? তাই ওকে না জানিয়ে গাঙ্গুলি পরিবারকে কিডন্যাপ করে নিয়ে আসো, যাও তাদেরকে জিজ্ঞাসাবাদ করো, দেখবে মুখ খুলে দিবে। লাল আর নীল তখন সত্যদের বাড়ির সামনে চলে আসে। এদিকে সত্য আর কাবেরী বসে বসে চা খাচ্ছিল। সত্য কাবেরীকে বলে, তার চা আজকে খুব ভালো হয়েছে। এখানে তারা নিজেদের মধ্যে অনেক ইমোশনাল হয়ে কথা বলে। এরপর কাবেরী প্ল্যান করে তারা কিছুদিনের জন্য অন্য শহরে চলে যাবে, কিন্তু সত্য বলে, আমরা যদি এখন এটা করি তাহলে পুলিশ আমাদেরকে সন্দেহ করবে। তখনই সেখানে লাল আর নীল চলে আসে। তারা কাবেরী আর সত্যের উপর বন্দুক তাক করে জিজ্ঞেস করে, টাকাগুলো কোথায়? সত্য ভয় পেয়ে টাকাগুলোর কথা বলে দেয়। লাল সেগুলো নিয়ে নিলে সত্য তাকে বলে, আমরা জানি আমরা এখন মরে যাব, কিন্তু আপনারা যাদের জন্য এত খাটছেন আপনাদের তারা বাঁচিয়ে রাখবে তো? লাল তখন কিছু না বলেই তাদেরকে গাড়িতে নিয়ে যেতে থাকে। সামনে সে গার্গীকে দাঁড়িয়ে থাকতে দেখে গার্গীকে কোনো কারণ ছাড়াই গুলি করে মেরে ফেলে। এরপর সত্য আর কাবেরীকে নিয়ে পার্থর সামনে যায়। পার্থ তো তাকে অনেক মারধর করে আর জিজ্ঞেস করতে থাকে টাকাগুলো তারা কেন চুরি করেছে। সত্য পার্থকে বলে, আপনি তো আমাদের নেতা, আপনার উপর মানুষের বিশ্বাস করা উচিত, তাহলে আপনি মানুষকে নিয়ে এভাবে খেলা করছেন কেন? তখনই সেখানে রানা চলে আসে। রানা এসে পার্থকে বলতে থাকে, আমাকে ছাড়াই তোমরা কিভাবে একা একা খেলা খেলতে পারো? আমার উপর তোমার কেন এত রাগ? এই বলে নিজেদের মধ্যেই ঝগড়া করতে থাকে তারা। তখন সত্য আর কাবেরী নিজেদের হাতের বাঁধন খুলতে চায়। সেই সময় সেখানে অরিজিৎ চলে আসে। পার্থ অরিজিৎকে তার সাথে কাজ করতে বলে, কিন্তু অরিজিৎ যেহেতু একজন সৎ পুলিশ অফিসার ছিল তাই সে পার্থকে গুলি করে দেয়। এটা দেখে রানাও সেখানে গুলি চালাতে থাকে, যার কারণে অরিজিতের গায়ে গুলি লাগে, আবার রানার গায়েও গুলি লাগে। এভাবে সবাইকে পড়ে থাকতে দেখে নীলের মাথা খারাপ হয়ে যায়, সেখানে চেঁচাতে থাকে। তখনই লাল তাকে বলে, তোর মাথা ঠান্ডা করা উচিত নীল। এই বলে সে নীলকে গুলি করে মেরে ফেলে। তখন সে কাবেরী আর সত্যকেও মারতে যায়, কিন্তু অরিজিতের গুলি লাগার পরেও সে এখনো মরেনি, তাই সে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে লালকে গুলি করে মেরে ফেলে, আর সেও সেখানেই মারা যায়। তখন এখানে শুধু কাবেরী আর সত্য একা ছিল, তাদের সামনে পড়েছিল সবার লাশ। তারা তখন নিজেদের কোনোভাবে ছুটিয়ে সেখান থেকে টাকাগুলো না নিয়েই
বাড়িতেই চলে আসে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদের সত্যকে একজন ডিরেক্টরের সাথে কথা বলতে দেখা যায়। সে নিজের সব কাহিনী দিয়ে একটা ওয়েব সিরিজ লেখে, যেটা দেখে ডিরেক্টরের খুব ভালো লাগে। কিন্তু সে তো জানতো না এটা সত্যের জীবনের আসল কাহিনী। তাই সে সত্যকে জিজ্ঞেস করে, আচ্ছা এখানে এন্ডিংটা তুমি এভাবে দিয়েছো কেন? মানে ওই কাপলের সামনে তো অনেকগুলো টাকা পড়েছিল, এখানে কেউ বেঁচেও ছিল না, তাহলে তারা এই টাকাগুলো আনেনি কেন? সত্য বলে আসলে ঝামেলায় পড়লে অনেকেই টাকা না নিয়ে চলে যায়। কিন্তু একটা কথা, আমি কিন্তু এই ওয়েব সিরিজ বানিয়ে লিখিনি, এটা সত্যিকারের ঘটনা। এই বলে সে ডিরেক্টরকে হিরোইন পাচারের একটা খবরের কাগজ দেয় সে। এটা দেখে ডিরেক্টর বলে, তাহলে তো খুব ভালো কথা, আমি তোমার এই ওয়েব সিরিজেই কাজ করব। এই কথা শুনে সত্য খুব খুশি হয়ে যায়। এরপর সে বাড়িতে এসে কাবেরীকে বলে সে এখন অনেক বড় ফেমাস রাইটার হতে চলেছে। তার সাথে সে কাবেরীকে একসাথে সিনেমা দেখার কথা বলে। এরপর তারা দামি দামি জিনিস দিয়ে নিজেদের ঘর বাড়িও সাজাচ্ছিল। কাবেরীও খুব খুশি ছিল। কিন্তু এখানে একটা কথা হলো, সত্য প্রথম থেকেই বলে আসছে তার কাছে কোনো টাকা নেই। তাছাড়া রাইটিং সে মাত্র শুরু করেছে, তাই তার কাছে এখন এত টাকা থাকার কথা না। এখানেই আমাদের একটা টুইস্ট দেখানো হয়। আসলে ওই দিন সেই ঘটনাস্থলে পুলিশ এসেছিল। তখন তারা সেই সুটকেস খুললে দেখে সেখানে কিছু জামাকাপড় আর বালিশ ভরা, মানে সত্যই টাকাগুলো অন্য জায়গায় লুকিয়ে রেখেছিল। আর ওই দিন সে লালকে বোকা বানিয়ে টাকার ব্যাগ বলে এই জামাকাপড়ের ব্যাগ দিয়ে দিয়েছিল। আর সেই টাকা দিয়েই তারা এখন নিজেদের ঘরবাড়ি মেরামত করছে। তার মানে সে তার ওয়েব সিরিজের যে এন্ডিংটা দিয়েছিল সেটা ভুল ছিল। তারা টাকাগুলো নিয়ে এসেছিল, এখন তারা খুব খুশি একটা পরিবার, তাদের কাছে টাকার কোনো অভাব নেই। আর তাদের এই সুখী পরিবার দেখিয়েই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়।